প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশে ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর বাড়ি। এক লম্বা ইতিহাস বাংলাদেশের স্বাধীনতায় জড়িত ছিল এই বাড়িটি। সেই বাড়িটি প্রথমে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, তারপর হাতুড়ি, শাবল, ক্রেন, এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। দীর্ঘ সময় আগুন জ্বলল, তারপর এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর বাড়ি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে এক দীর্ঘ সাক্ষীর ইতিহাস ছিল সেই বাড়ি, যার কারণে শেখ হাসিনা এই বাড়িটিকে জাতীয় জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই জাদুঘরের স্মৃতিচিহ্ন ধুলোয় মিশিয়ে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। আসলে কি হয়েছিল? বুধবার 5 ফেব্রুয়ারি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে গোটা সরকারের 6 মাস পূর্ণ। তখন ভারতে থেকে শেখ হাসিনা ভার্চুয়ালে দেশের প্রতি ভাষণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, আর তার পাল্টা কর্মসূচি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বর্তমানে সমন্বয়ক এবং উপদেষ্টা হিসেবে থাকা ছাত্ররা ধানমন্ডি 32 নম্বর বাড়ি ধ্বংসের কর্মসূচি নেয়, আর এর কারণেই সেই বাড়ি ধ্বংস হয়ে যায়। এই বাড়ির অস্তিত্ব কি? আসলে 1961 সাল থেকে শেখ মুজিবুর রহমান এই বাড়িতেই অবস্থান করছিলেন এবং 1975 সালে মৃত্যুর আগ পর্যন্ত বা তাকে হত্যা করার আগ পর্যন্ত এই বাড়িতেই অবস্থান করেছিলেন। এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের সমস্ত কার্যকলাপ এই বাড়ি থেকেই শেখ মুজিবুর রহমান করেছিলেন, যার কারণে বাংলাদেশের ইতিহাসে 32 নম্বর ধানমন্ডি বাড়ি একটা স্মৃতি বিজড়িত বাড়ি। দেশের এবং মানুষের, স্বাধীনতাকামী মানুষের জাতীয় সম্পদ বলা যায় এই বাড়িটিকে। আর সেই বাড়ি গুড়িয়ে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন্তু এ ধরনের ঘটনা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না, মেনে নেওয়া যায় না। শেখ হাসিনা যাই করুন, স্বৈরাচারী পেশিবাদী শাসক হিসাবে যতই দেশে শাসন করুন, কিন্তু তার ফলে শেখ মুজিবুর রহমানের উপর দায় বর্তানো যায় না। তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, বাংলাদেশের স্বাধীন স্থপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। সে কথা বাংলাদেশ অস্বীকার করতে পারবে না, বাংলাদেশের আলো বাতাস হাওয়া অস্বীকার করতে পারবে না। বাংলাদেশের প্রতিটি মাটির কণা যে শেখ মুজিবুর রহমান সেই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু কি দেখতে পেলাম? যে শেখ হাসিনার উপর আক্রোশ শুধু নয় বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্রদের, তাদের আক্রোশ দেশের স্বাধীনতার বিরুদ্ধে। না হলে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই বাড়িটি ভাঙ্গার কোনো প্রয়োজন ছিল না। যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হিংসার রাজনীতি শুরু করেছিল গণ অভ্যুত্থানের সময়, সেটা যেন এখনও তাদের দ্বারা অব্যাহত রয়েছে। বাংলাদেশে 5 আগস্টের আগে যেভাবে অভ্যুত্থানের নামে ভাঙচুর হয়েছিল দেশের সম্পদের উপর, সেই দ্বারা যেন এবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জারি রেখেছেন। এবং এটাই ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাই যেন সাক্ষী দিচ্ছে যে তারা ভাঙচুরে বিশ্বাস করে। আসলেই জুলাই অভ্যুত্থান
একটা পরিকল্পনার অংশ ছিল। আর সেই পরিস্থিতি যে এখনো বজায় রয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা জুলাই গণ অভ্যুত্থানে যে দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টি করেছিল এবং সেটা যে তারাই করেছিল, ধানমন্ডির বাড়ি ভাঙচুরের মাধ্যমে যেন সেটাই আবার প্রমাণ হলো। আসলেই ছাত্র নেতাদের পথ দেখানোর মতো, সুষ্ঠু পরিবেশ সৃষ্টির মতো কোনো বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ নেতা নেই, যার কারণেই সেই সব ছাত্র নেতারা এমন এমন সব কাণ্ড কারখানা করছে যা মানুষের মধ্যে খুব সৃষ্টি করছে। সেই সব ছাত্র নেতারা বুঝতেই পারছে না যে দেশে এমন সব কর্মসূচি করলে দেশের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে, রাগ সৃষ্টি হবে, মানুষের মধ্যে প্রতিহিংসা জাগবে। চিরকাল বাংলাদেশের ক্ষমতায় থাকবেন না, সেটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বুঝতে পারছেন না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েও থাকতে পারলেন না। সময় পরিবর্তন হয়, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষমতা চলে যায়, যার কারণে শেখ হাসিনাকে পদত্যাগ করে বা দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এত প্রভাব প্রতিপত্তি দেশের মধ্যে সৃষ্টি করার পরও তার দল আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে দেশে শাসন কায়েম করলেও ক্ষমতাচ্যুত হতে হয়েছে। সেই কথাটা কিন্তু বর্তমানে ছাত্র নেতাদের বোঝা উচিত যে চিরদিন ক্ষমতা থাকবে না, তখন কি তাদের কি হবে। আজকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে হিংসাত্মক প্রতিহিংসার রাজনীতি করছে, সেটা যদি সময় বদলানোর সঙ্গে সঙ্গে, ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে হয়, তখন কি হবে তারা কি বুঝতে পারছেন? যদি সত্যিই তাদের গণতান্ত্রিক মানসিকতা থাকতো, তাহলে কোনো অবস্থায় দেশের স্বাধীনতার সাক্ষী থাকা ধানমন্ডি 32 নম্বর বাড়ি এভাবে ভাঙচুর করে গুড়িয়ে দেওয়ার প্রশ্নই আসতো না। কিন্তু এসেছে তাদের ভাঙচুরের ঘটনায়। তারা প্রতিহিংসার রাজনীতি করছে। এক সময় আসবে যে মানুষ তাদের পাল্টা দিতে বাধ্য হবে। যেভাবে তারা একের পর এক প্রতিহিংসার রাজনীতি করছে, নিশ্চিতভাবেই বাংলাদেশের মানুষ মনে মনে খুব পুষছেন। যদিও এখন শাসন ক্ষমতায় নেই, কিন্তু কিছু করতে পারছেন না। কিন্তু তারা এসব দেখছেন, বুঝছেন, রাগে পুষছেন। আসলেই ছাত্রনেতারা ক্ষমতার দম্ভে এবং ক্ষমতায় থাকায় বুঝতেই পারছেন না যে দেশে কি নৈরাজ্য সৃষ্টি করেছে। সময় কিন্তু একরকম থাকবে না, বরং দেশের মানুষের শুরুতে আশা ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করেছিলেন, তার থেকে ছাত্রনেতারা দেশটাকে সুশৃঙ্খলভাবে এবং সুশাসন দেবেন। কিন্তু গত 6 মাসে কি দেখতে পেলাম? বাংলাদেশে নৈরাজ্য ছাড়া আর কিছু নেই, বরং শেখ হাসিনার শাসন থেকে আরও নিচে নেমেছে শাসনের পদ্ধতি ছাত্র নেতাদের শাসনে। আর এতেই ছাত্রনেতারা বুঝতে পারছেন যে দেশে আর সুষ্ঠু পরিবেশ নেই, যার কারণেই তারা এভাবে আওয়ামী লীগকে ধূলিসাৎ করতে উঠে পেরে লেগেছে। কিন্তু এভাবে অন্ততপক্ষে দেশের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব নয়। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ শুধু একটা দল নয়। আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সমর্থক রয়েছেন। আওয়ামী লীগের শত শত নেতা রয়েছেন। তারা কিন্তু দেখছেন, তারা কিন্তু বুঝছেন। সে কথা কিন্তু মাথায় রাখা উচিত। তাদের কিন্তু নিকেশ করতে পারবে না ছাত্র নেতারা। তারা কিন্তু মনে মনে এসব হিসাব করে রাখছেন। সময় পরিবর্তন হবে, ক্ষমতা কিন্তু চিরদিন থাকবে না। শেখ হাসিনার মতো দাপুটে নেত্রীর ক্ষমতা থাকেনি, আপনাদের কি থাকবে? আপনারা তো এখনও কোনো দলের নেতা নন, কোনো
ভাবেই দেশের সরকারে নির্বাচিত হয়ে আসেননি, তাহলে কতদিন এভাবে ক্ষমতা ধরে রাখবেন? ক্ষমতা চলে গেলেই আপনাদের ভবিষ্যৎ অন্ধকার আর অন্ধকার। তাই এখন থেকে সতর্ক হয়ে যান। বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন। বাংলাদেশে সুষ্ঠুভাবে শাসন কায়েম করুন। তাতে জনগণের আশীর্বাদ পাবেন, বাংলাদেশের মানুষের আশীর্বাদ পাবেন, বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবেন এবং বাংলাদেশের মানুষ আপনাদের সততার সঙ্গেই চাইবে শাসনে আসুন। কিন্তু যা করছেন তাতে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠিত করছেন। এতে আজকে হয়তো যা যা করছেন তাতে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। একটা সময় কিন্তু সেটা পাল্টা আসবে ছাত্রনেতাদের উপর, সেটা কিন্তু বোঝা উচিত ছাত্রনেতাদের। এক্ষেত্রে ভারতের দিকে খেয়াল করে দেখুন, ভারত এবং বাংলাদেশের মধ্যে কতটুকু তফাৎ, বিশেষ করে পশ্চিমবঙ্গ দেখুন। এভাবে প্রতিহিংসার রাজনীতি অন্ততপক্ষে ভারতে নেই যা বাংলাদেশে হচ্ছে। কেন বাঙালির আজ এত দুর্দশা অবস্থা কেন হয়েছে? যে রাজনীতির নামে দেশে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, প্রতিহিংসা সৃষ্টি হচ্ছে। রাজনীতির তো প্রতিহিংসার জায়গা নেই। কেন? আসলেই বাংলাদেশ পাকিস্তানের চরিত্র যে এক পর্যায়ে এসে গেছে সেটাই যেন প্রমাণ হচ্ছে। এতদিন ধরে শেখ হাসিনা এবং বিএনপির খালেদা জিয়া দেশে যতটুকু সম্ভব গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেছিলেন, ধামাচাপা দিয়েছিলেন পাকিস্তানের ভূত যাতে বাংলাদেশে না চড়ে। কিন্তু শেখ হাসিনা সরে যেতেই, খালেদা জিয়া নিষ্ক্রিয় থাকতেই পাকিস্তানের ভূত বাংলাদেশে চেপেছে। যার কারণেই পাকিস্তানে এতদিন ধরে রাজনীতির নামে প্রতিহিংসা রাজনীতি যে দেখতে পাচ্ছিলাম সেটা যেন এবার বাংলাদেশেও দেখা যাচ্ছে এবং বিরোধীকে একেবারে চারকার করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যা দেখতে পাচ্ছি। এবং প্রতিবেশী হিসেবে ভারত সেটা মেনে নিতে পারছে না, কারণ ভারতে এ ধরনের ধ্বংসাত্মক রাজনীতি নেই। গত ৭৫ বছর ধরে হয়নি যা বাংলাদেশে হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রনেতারা এভাবে প্রতিহিংসার রাজনীতি করতে পারে না, স্বাধীনতার স্মৃতি বিজড়িত চিহ্ন ধ্বংস করতে পারে না। আসলেই তারা গণতন্ত্রকে মনে পোষণ করে না, গণতন্ত্রকে ধারণ করে না, গণতন্ত্রের অর্থ বুঝে না। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, নাহিদ ইসলামের মতো সমন্বয়করা, যার কারণেই তারা ফেসবুকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ধ্বংস করতে তাদের বিন্দুমাত্রও চিন্তাভাবনা হয়নি, বিন্দুমাত্র দ্বিধা হয়নি। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।